বাচ্চা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি বৃদ্ধ ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ইফরিত জিনের ভয়ঙ্কর তাণ্ডব। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামটি খুব শান্ত, সুন্দর এবং সবুজ প্রকৃতিতে ঘেরা। এখানে অধিকাংশ মানুষই কৃষি কাজের উপরে নির্ভরশীল। এই গ্রামে একজন বাসিন্দা ছিল রহিম মিয়া। 50-এর কোঠায় তার বয়স, পরিশ্রমী কৃষক। স্ত্রী হাসিনা বেগম, মেয়ের রবিনা এবং তার ছেলে 10 বছর বয়স। তার সংসার। রহিম মিয়ার বাড়িটি গ্রামের একদম শেষ প্রান্তে। পাশে একটা বিশাল বড় ফাঁকা জমি আছে, যা বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকে। রহিম মিয়ার দাদা, পরদাদারা বলতেন এই জমি নিয়ে কখনো ঝামেলা করা ঠিক হবে না। গ্রামের অনেক বৃদ্ধরা বলতো জায়গাটা একদম জংলা ফাংলা ছিল, যেখানে ইফরিত জিন রাজত্ব করত। কেউ বেশি সাহস দেখিয়ে এই জায়গায় রাতের বেলা গেলে আর নাকি ফিরে আসতো না। তবে এখন এসব কেবলমাত্র একটা পুরনো গল্প হয়ে গেছে। এখন রহিম মিয়া ঠিক করলেন ফাঁকা পড়ে থাকা জমিতে ধান লাগাবেন। জায়গাটা পরিষ্কার করতে লাগলেন। প্রথম 2 দিন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে ঘটতে থাকলো অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা তার উঠোনে যেন বিশাল কিছু দৌড়াদৌড়ি করছে, অথচ বাইরে কি কাউকে দেখা যাচ্ছিল না। রাতের খাবার খেতে বসলে হুট করে থানাটি মাটিতে পড়ে যায়। হাসিনা বেগম প্রথমে ভয় পেলেও রহিম মিয়া এসব পাত্তা দিলেন না। পরের দিন সকালে রহিম মিয়া মাঠে গিয়ে দেখলেন সারা রাতের পরিশ্রমে যেখানে তিনি জমি সমান করেছিলেন সেখানে আবারও আগের মতো হয়ে গিয়েছে, যেন কেউ ইচ্ছে করে জমি খুঁড়ে রেখেছে। আরো অদ্ভুত ব্যাপার, জমির মাটির উপরে বিরাট আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে, যেন কোনো দৈত্য সেখান দিয়ে হেঁটেছে। এইটা কিভাবে সম্ভব? রহিম মিয়া অনেকটা আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু ভয় পেলেন না। তিনি আবারও কাজ করা শুরু করলেন। সেদিন রাতে ঘটল আসল এক তাণ্ডব। রাত আনুমানিক 1:30। রহিম মিয়া এবং তার পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ এলো, যেন বিশাল কিছু একটা তাদের উঠোনে লাফিয়ে পড়ল। রহিম মিয়া লাঠি হাতে বাইরে এলেন। চোখে যা দেখলো তাতে তার শরীর যেন জমে গেল। তার সামনে 8-9 ফুট লম্বা এক ভয়ঙ্কর আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে। শরীরটা হালকা লালচে, চোখ দুটো যেন দাও দাও করে জ্বলছে, মনে হচ্ছে আগুনের টুকরো। শুধু দাঁড়িয়ে নয়, রাগান্বিত কণ্ঠে গর্জন করছে। সে বলল, তুই আমার জায়গা হাত দিয়েছিস, শাস্তি পাবি, শাস্তি পাবি। সঙ্গে সঙ্গে বিশাল এক ঝড় হওয়া শুরু হলো। গাছপালা যেন হঠাৎ কাঁপতে লাগলো, চারদিক থেকে ধুলাবালি উঠতে লাগলো। মনে হচ্ছিল পুরো বাড়িটায় ভেঙে পড়বে। হাসিনা এবং বাচ্চারা ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলো। রুবিনা মাটিতে লুটিয়ে পড়লো। রাশেদ বাবার পায়ের কাছে লুটিয়ে কাঁদতে লাগলো। রহিম মিয়া এক হাতে কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তে শুরু করলো, আর অন্য হাতে লাঠি শক্ত করে ধরলেন। কিন্তু যতই তিনি কোরআনের আয়াত পড়েন, ঝড় যেন আরো তীব্র হয়ে ওঠে। এমন সময় পাশের ঘর থেকে রহিম মিয়ার বৃদ্ধ বাবা দৌড়ে এলেন। তিনি একসময় গ্রামের প্রসিদ্ধ হাফেজ সাহেব ছিলেন। তিনি চিৎকার করে বললেন, এটা ইফরিত জিন, এটা কোনো সাধারণ জিন নয়। মানুষের আয়াত এটার উপর কোনো কাজ করবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। ইফরিত জিনের ভয়ঙ্কর বিকট গর্জনে পুরো বাহাদুরপুর গ্রামটা মুহূর্তেই কেঁপে উঠল। রহিম মিয়া লাঠি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে, কিন্তু
শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে গেছে ভয়ে। চোখের সামনে বিশাল এক ছায়ামূর্তি, লম্বা প্রায় 9 ফুট, শরীরে আগুনের মতো জল করছে, চোখ দুটো যেন উত্তপ্ত কয়লার মতো জ্বলছে, তার বিশাল আঙুলগুলো যেন নাড়ছে, মনে হচ্ছে এখনই হামলা করে বসবে। রহিম মিয়া পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ করে ইফরিত এক গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। বাতাসে প্রচন্ড ধাক্কায় রহিম মিয়া কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। উঠানের গাছগুলো বিকট শব্দ করে দুলতে লাগলো, যেন ভয়ঙ্কর ঝড় উঠেছে। ভেতর থেকে হাসিনা বেগম চিৎকার করতে লাগলেন আর বললেন, আল্লাহ, আমাদেরকে বাঁচাও আল্লাহ। রুবিনা আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে গেল এবং ছোট্ট রাশিদ বাবার কাছে দৌড়ে এলো। কিন্তু তখনই ইফরিত আরেকটা বিকট গর্জন করে উঠল, যেন সে পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে চায়। রহিম মিয়া বৃদ্ধ বাবা দৌড়ে এলেন। তখনই পাশের ঘর থেকে দৌড়ে এলেন রহিম মিয়ার বৃদ্ধ বাবা মাওলানা কুদ্দুস মিয়া। তিনি ছিলেন একটা সময় গ্রামের প্রসিদ্ধ হাফেজ। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখ দুটো দৃঢ়তা ছিল। তিনি দ্রুত পবিত্র পানি এবং কালাম শরীফ হাতে নিয়ে সামনে দাঁড়ালেন আর বললেন, তো মানুষের ক্ষতি করতে পারবে না। কুদ্দুস মিয়া যেন বজ্র কণ্ঠে কথাগুলো বলল। ইফরিত এবার গর্জন করে উঠল, দানবীয় শরীর নিয়ে সামনে এগিয়ে এলো আর বলল, তোরা কিছুই করতে পারবি না আমার। আমি এমন এক জিন যাকে এত সহজে শেষ করা যায় না। এই কথা বলেই সে এক লাফে উঠে গেল আর তার হাত বাড়িয়ে দিল রহিম মিয়ার দিকে। জিনের সাথে রক্ত হিম করা যুদ্ধ শুরু হলো। কুদ্দুস মিয়ার সঙ্গে পবিত্র পানি ছিটালেন আর পানি ছোঁয়া মাত্রই ইফরিত প্রচন্ড গর্জন করে উঠল। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছুটা বেরিয়ে এলো, কিন্তু সে থামল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল আর বলল, তোদের কারো কোনো ক্ষমতা নেই। আমি এই জমির পাহারাদার, তোরা এখানে থাকার যোগ্য না। সে এক ঝটকায় পুরো উঠোন জুড়ে ভয়ঙ্কর ধুলোর ঝড় যেন তুলে দিল। এতটাই শক্তিশালী সেই বাতাস ছিল যেন মাটিতে থাকা ঘর ফুটো করে উড়িয়ে ঘরের চালের উপরে আছড়ে পড়ল। রহিম মিয়া উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন আজ ভয় পেলে মৃত্যু অবধারিত। তিনি হাতের লাঠিটা শক্ত করে ধরলেন আর বুক ভরে নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বললেন, আমরা মানুষ, আমরা আমাদের ভিটা মাটিতে থাকবো। যদি যুদ্ধ করতে হয় করব, কোনো সমস্যা নেই। তার এই কথা বলার সঙ্গে সঙ্গে চারপাশে যেন বিদ্যুৎ চমকে গেল। ইফরিত এবার ভয়ঙ্কর চিৎকার করে উঠল আর বলল, দেখবো তোরা কিভাবে থাকিস জানোয়ারের বাচ্চারা। বারবার বলছি, এটা আমার ভিটা, ছেড়ে চলে যা। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। সে হাত বাড়িয়ে দিল আর মুহূর্তের ভেতরে 4-5টা হাত দূরে ছিটকে পড়লো একেবারে রহিম মিয়ার। এবং রুবিনা এবং রাশেদ যেন কেঁদে উঠল। হাসিনা আতঙ্কিত হয়ে 2 হাত তুলে করে আনতেলাত করতে লাগলো। বৃদ্ধ কুদ্দুস মিয়া এবার শেষ অস্ত্র প্রয়োগ করলেন। তিনি কাঁপা কাঁপা হাতে তার নিজের গলায় থাকা তাবিজটা খুলে ফেললেন। এটি তার গুরু শাহ আলম তাকে এক সময় দিয়েছিল। বলেছিলেন যদি কোনো ভয়ঙ্কর কোনো বিপদ আসে এটা ব্যবহার করবে। তখন সে তাবিজটা নিয়ে এক ঝটকায় ইফরিদের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজটা ইফরিদের শরীরে লাগতে বিকট এক শব্দ হলো, যেন বিদ্যুৎ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল এবং ইফরিত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার লালচে চোখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। শরীর থেকে যেন বের হতে লাগলো ধোয়ার কুণ্ডলী। তিনি বললেন, তোরা আমাকে কষ্ট দিলে আমি ফিরে আসবো। এই বলে বিকট ঝড়ের সাথে মিলিয়ে গেল অন্ধকারে। পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে গেল। বাতাস থেমে গেল। উঠোনের ধুলো ধীরে ধীরে বসে গেল। পরদিন সকালে গ্রামের কিছু লোক সবকিছু শুনে বেশ ভয় পেয়ে গেল। তারা জানতো ইফরিত জিনের খারাপ দিক হলো এরা একবার তাণ্ডব লীলা চালালে সহজে থেমে যায় না। তারা বারবার আসে এবং যতক্ষণ না গ্রামের তাণ্ডব লীলা শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা পাগলের মতো করতে থাকে। গ্রামের মুরব্বীরা সবাই মিলে সেখানে এক বিরাট মাহফিল করলেন। প্রায় 1 সপ্তাহ গ্রামের মানুষ একসঙ্গে থাকলো। দিনের বেলা কাজ করলেও রাতের বেলা কেউ একা বের হলো না। তারপর ধীরে ধীরে সবকিছুই শান্ত হয়ে যায়। তবে রহিম মিয়া আর সাহস করলেন না জায়গাটি ফসল ফলানোর। তিনি সেটা আগের মতোই ফাঁকা রেখে দিলেন। আপনারা যদি ভাবেন ঘটনা এখানেই শেষ,
একেবারে ভুল ভাবছেন। মূলত ঘটনা এখান থেকে শুরু। এই ঘটনা প্রায় 1 মাস কেটে যায়। রহিম মিয়া পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু তাদের মনে এক অদ্ভুত আতঙ্ক বাসা বেঁধে থাকে। বিশেষ করে রুবিনা রাতে ঘুমাতে পারত না, মাঝরাতে চমকে উঠে বসে থাকতো। রাশেদও আগের মতোই চঞ্চল ছিল না, সারাদিন কেমন যেন আশেপাশে থাকতো না, ডিপ্রেশনে ভুগত। তবে রহস্য কিন্তু এখানে শেষ নয়। একদিন সকালে রহিম মিয়া উঠোনে বেরিয়ে দেখলেন মাটির ওপরে অদ্ভুত এক বিশাল পায়ের ছাপ, যেন এক দৈত্য রাতের উঠোনে পায়চারি করছে। পায়ের ছাপগুলো ঠিক সেই দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে ইফরিত জিনকে মিলিয়ে গিয়েছিল। এবার রহিম মিয়ার কাজ যেন শিউরে উঠল। তিনি গ্রামে খবর পাঠালেন। কিছুক্ষণের মধ্যে গ্রামের মুরব্বীরা এসে হাজির হলো। সবাই মাটির পায়ের ছাপ দেখে হতভম্ব হয়ে গেল। তারা বলল, এটা তো কোনো মানুষের ছাপ হতে পারে না, নিশ্চয়ই সে ফিরে এসেছে। কেউ কিছু বুঝে ওঠার আগে ঘটতে থাকলো ভয়ঙ্কর সব ঘটনা। সেদিন রাতে পুরো বাড়িতে অস্বাভাবিক কাণ্ড ঘটা শুরু করলো। প্রথমে রান্নাঘর হাঁড়ি পাতিল একে একে বাটিতে পড়তে লাগলো, যেন সবকিছু ফেলে দিচ্ছে কেউ একজন অদৃশ্য সত্তা। মনে হচ্ছিল চারিদিকে যেন ভূমিকম্প হচ্ছে। তারপর আবারও সে ঝড় বাদলা শুরু হয়ে গেল। বিশাল এক নিঃশ্বাস ছাড়ছে, সেই নিঃশ্বাসের শব্দ শোনা গেল। রহিম মিয়া দরজা খুলে বাইরে এলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার বুকের ভেতরে যেন কাঁপতে লাগলো। দূরে সেই ফাঁকা জমিতে কুয়াশার ভেতরে এক আবহ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। উঁচু লম্বা, শরীরের চারপাশে লালচে আলো বিচ্ছুরিত হচ্ছে। বিশাল হাত দুটো আকাশের দিকে উঁচিয়ে আছে, আর সে বলছে, আমি বলেছিলাম আমি ফিরে আসবো। শব্দটা এতটাই বিভৎস ছিল, এতটাই শক্তিশালী ছিল যে পুরো পরিবেশ যেন কেঁপে উঠল। এটা আর কেউ নয়, এটা সে ইফরিত জিন। সবাই যেন হতভম্ব হয়ে গেল। বাতাসে যেন শয়তানের গর্জন বিভৎসভাবে পুরো পরিবেশটাকে গরম করে দিচ্ছিল। রহিম মিয়া দরজার হাতল ধরে রাখতে চাইলেন, কিন্তু দমকা বাতাস তাকে এক ধাক্কায় পেছনে ফেলে দিল। উঠোনের চারদিকে ধুলো বালির ঝড় বইতে লাগলো, যেন আকাশ ভর্তি ধোয়া। হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে তার শরীর যেন জমে যেতে লাগলো। ধপ করে একটা শব্দ হলো। বাড়ির চালের উপরে বিকট এক আওয়াজ হলো। কি যেন সেখান থেকে লাফিয়ে পড়লো, কিন্তু এই লাফ ছিল অস্বাভাবিক। মানুষ কখনো এতটা উচ্চতা থেকে এমন বিকট শব্দ করে লাফ দিতে পারে না। রহিম মিয়া দরজার ফাঁক দিয়ে উঁকি দিলেন। তার মুখ শুকিয়ে গেল। চারিদিকের আলো যেন স্পষ্ট দেখা গেল। তাদের বাড়ির চালের উপরে সে ভয়ঙ্কর ইফরিত জিন দাঁড়িয়ে আছে এক দানবীয় শরীর নিয়ে। তার দুটো বিশাল হাত যেন ছড়িয়ে আছে। লালচে আলোয় চারিদিকটা যেন বিভৎস হয়ে উঠছে। তাদের আর বোঝার বাকি রইল না, তাদের সাথে এখন এক ভয়াবহ তাণ্ডব লীলা চলবে। তার বিশাল দুটো হাত আঙ্গুলের অস্বাভাবিক মানুষের মতো নয়, যেন বিশাল নৌকলা থাবা। শরীরের রং আগুনের লালচের মতো। পায়ের আঙ্গুলগুলো উল্টো। তার বিশাল লম্বা লম্বা চুল বাতাসে উড়ছে, আর শরীর থেকে বের হচ্ছে কুয়াশার মতো এক ধরনের ধোঁয়া। তার চোখ দুটো যেন বিশাল দুটি জ্বলন্ত কয়লার টুকরো। গনার গভীর থেকে উঠে আসছে ঘন ঘন গর্জন, যা কানের পর্দা ফাটিয়ে দেবে। রহিম মিয়ার পা থমকে গেল। এই বিভীষিকাময় দৃশ্য দেখে তার শরীরের প্রতিটি রক্ত কোনা যেন জমে গেল। 1 পা 2 পা 3 পা শতাটি ধীরে ধীরে ছাদের কিনারায় এগিয়ে এলো। এখন সে এক লাফ দিয়ে নিচে নেমে আসতে পারে। রহিম মিয়া পেছনে সরে গেলেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ ভয়ঙ্কর গর্জন হলো, তোরা আবার জায়গায় হাত দিয়েছিস, আজ তোদের কোনো নিস্তার নেই। তারপরে ঘটল এক ভয়াবহ ঘটনা। শতাটি 2 হাত আকাশের দিকে নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর এক ঝড় শুরু হলো। চারপাশের গাছপালা উন্মাদ ঝড়ের মতো একেবারে উপড়ে যেতে থাকলো। গ্রুম গ্রুম করে আওয়াজ হতে শুরু করলো, এবং হাসিনা বেগম সন্তানের বুকে চেপে ধরে রুবিনা কাঁপছে, আর রাশেদ চিৎকার করছে। বাড়ি দেওয়াল যেন কাঁপছে। হঠাৎ সত্তাটি ছাদের উপর থেকে বিশাল এক লাফ দিল। সে যেন কোনো সাধারণ প্রাণী নয়। তার শরীর যেন এতটাই ভারী যে মাটিতে নামার সঙ্গে সঙ্গে পুরো উঠোন কেঁপে উঠল। ধুলোর ঝড় এক লাফে পুরো উঠোনে ঢেকে ফেলল, এবং রহিম মিয়া কিছু দেখবার আগে সে লাঞ্চের সত্তাটি তাদের দিকে এগিয়ে আসলো। এতটাই ভয়ঙ্কর ছিল যা বলার বাইরে নয়। সে শুধু বলে উঠল, এবার আমার ভিটা আমারই হবে, আমি ছাড়বো না তোদের কাউকে।
এই বলে বিশাল থাবার মতো এক হাত যেন রহিম মিয়ার দিকে এগিয়ে গেল এবং রহিম মিয়ার লাঠি যেন উঁচিয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই ঝড়ের শক্তিশালী ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। পাশের ঘর থেকে বৃদ্ধ কুদ্দুস মিয়া ছুটে এলেন। তিনি কাঁপা কাঁপা গলায় নিজের তাবিজটি খুললেন। বিসমিল্লাহ বলে সেই তাবিজটি জিনের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজটি তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো এক বিকট শব্দ হলো। চারপাশের আলো যেন ঝলসে উঠল। সত্তাটি মুখ থেকে বিকট এক চিৎকার বের হলো। তার শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে লাগলো। আর সে বলল, আমাকে কষ্ট দিদি, আমি আর পারছি না। সে বিকট ঝড় যেন আবার শুরু হলো। তারপর সে ধোয়ার কুণ্ডলি মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, শুধু বাতাস ভাসতে লাগলো সে পোড়া গন্ধ। কিন্তু সবাই জানে ইফরিত এবার সরাসরি হামলা করেছে। সে আবার বলল, তোরা কি ভেবেছিলিস পালাতে পারবি? পারবি না। তার বিশাল হাত উঠে গেল আকাশের দিকে, আর সেই মুহূর্তে আশেপাশের বাতাস মুহূর্তে ভারী হয়ে গেল। তিনি জানতেন পালিয়ে বাঁচা সম্ভব নয়। তিনি চিৎকার করে বললেন, যা খুশি কর, কিন্তু আমাদের ছাড়। এই জমি তোর, আমরা আর এখানে কাজ করব না। ইফরিদের হাসি শুনে রীতিমতো সবাই যেন শিউরে উঠল। সে বলে উঠল, এখন আর কোনো ছাড় নেই। তোদের বলেছিলাম যে ভিটে ত্যাগ করতে, তোরা যাসনি। আজ আমি আবারও ফিরে এসেছি। এটা আমার ভিটা, আর তোকে আমরা শেষ করে দেব। তার বিশাল এক হাত রহিমের দিকে এলো। ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা। কুদ্দুস যেন সরে এলেন। চকচক করছিল তার হাতে কিছু একটা, আর বলে উঠল, এটাই তোর শেষ। আল্লাহর ইচ্ছা এটা তুই শেষ হয়ে যাবি। বলেই তিনি চকচকে সেই জিনিসটা ইফরিদের দিকে ছুড়ে মারলেন। একটা ছোট্ট রূপার মতো চাকতি ছিল। চাকতিটা ইফরিদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে এলাকায় বিদ্যুতের মতো আলো ঝলসে উঠল। ইফরিদ এক বিকট চিৎকার দিল। তার বিশাল শরীর ধীরে ধীরে ফেটে যেতে লাগলো এবং ধোঁয়ার কুণ্ডলি উঠে আকাশে বিলিয়ে গেল। তারপর সবাই শুনল এক বিভৎস আর্তনাদ। আর এরপর সে ইফরিত জিনের মৃত্যু হয়েছিল এবং এরপর আর কখনো ঘটনা ঘটেনি সে ভিটের। আর এভাবেই ইফরিত জিনের ঘটনার সমাপ্তি ঘটল। যে ভাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম, ঠিকানা বা কোথা থেকে পাঠিয়েছেন কিছু উল্লেখ করেনি, বাট যতটুকু পড়লাম ঘটনা খুব সুন্দর ছিল, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আমি শুধু বলবো এতটুকু যে যেই ঘটনা পাঠান না কেন, দয়া করে আপনি একটু বলে দিবেন যে কে কোথা থেকে বলছেন বা কোথা থেকে ঘটনা পাঠাচ্ছেন। তাহলে একটু মানে যেটা ভয় আর কি, যে পড়ার সময় আসলে পুরো আনন্দ পাওয়া যায়, হ্যাঁ, যে উনি পাঠিয়েছেন বা উমুক পাঠিয়েছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আশা করছি আপনার পরবর্তী স্টোরি আরও বেশি ভালো হবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোটো ছোটো কিছু ঘটনা আছে, আমি ঘটনাগুলো একটা একটা করে শেয়ার করবো। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। সো আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। 2 বছর আগে আমাদের গ্রামে বাড়ির পুরনো ঘর ভেঙে নতুন বাড়ি তোলা হচ্ছিল। তখন বাড়ির প্রয়োজনীয় মালপত্র রাখতে ছোট্ট করে আরও একটি আলাদা ঘর নির্মাণ করা হয়েছিল, যা মূল বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে রেখে দেওয়া হয়েছিল রান্নাঘর এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা হিসেবে। আমাদের বাড়ির জায়গাটা অনেকটা নির্জন। মধ্য দুপুরে কিংবা শেষ সন্ধ্যাতে ওই স্থানে হেঁটে বেড়ালেও কেমন যেন গা ছমছম করে ওঠে। সেখানেই আমাদের বাড়ি। আর যে নতুন ঘরটা করা হয়েছিল সেটা বাড়ির ঠিক পেছনে হওয়ার কারণে সেখানে খুব কম যাতায়াত করা হতো। আম্মু প্রয়োজনীয় কাজ ছাড়া শুধুমাত্র রান্নার সময়টাতে ওই ঘরে যেতেন, তাছাড়া বেশিরভাগ সময় বন্ধই পড়ে থাকতো। ওই ঘরে আম্মু আর বাড়ির অন্যান্য মহিলারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। আবার আমরা একটি বিষয় খেয়াল করে দেখেছিলাম যে আম্মু কখনো আমাদের ওই ঘরে একা একা যেতে দিতেন না, বিশেষ করে সন্ধ্যার পর তো একদমই না। প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে ভেবে নিয়েছিলাম যে হয়তোবা আমরা ভয় পাবো বলে আম্মু এই বিশেষ প্রস্তাব
উপস্থাপনাটা দিয়েছেন বা বিশেষ ভাবনা। আমি তখন কলেজ ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। আমার ছোট বোন বাবা মায়ের সাথে বাড়িতেই থাকতো। তখন এক সন্ধ্যায় সকলে মিলে রুমে আড্ডা দিচ্ছিলাম। আম্মুর সাথে পাশের বাড়ির আন্টিও ছিলেন। আমার ছোট বোনও তখন আমাদের মাঝে ছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম ও আমাদের মাঝে অনুপস্থিত। ভাবলাম অন্য কোথাও হয়তো আছে। তবে অনেকক্ষণ অতিবাহিত হবার পরে হঠাৎ পেছনের ঘর থেকে শুনতে পাই ও প্রচণ্ড চিৎকারের আওয়াজটা আমরা সকলে ভয় পেয়ে সেদিকে ছুটে যাই এবং আমার বোনের ভেতরে আতঙ্ক ছিল। ওই ঘরের কারেন্টে লুজ লাইনের শক ছিল না তো আবার। দৌড়ে যে দেখতে পাই ওই সিলিন্ডারের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আম্মু আর আন্টি ওকে ধরে পাজা কোলা করে রীতিমতো তাড়াতাড়ি রুমে নিয়ে এলো। ওর হাত পা ঠান্ডা হয়ে অস্বাভাবিক রকম কাঁপছিল, খিচুনি রোগীর মতো হচ্ছিল। কেউ ওর হাত ধরতেই বারবার হাত সরিয়ে নিচ্ছিল, যেন হাতে কোনো আঘাত পেয়েছে। আমার তখনও মনে হচ্ছিল হয়তোবা শক খেয়েছে। তাই নিশ্চিতভাবে হাতটা আবারও মুঠো খোলার চেষ্টা করতে লাগলো। তবে ওর হাতে কোন রকম আঘাতের চিহ্ন পেলাম না আমরা। ওকে কিছুটা স্বাভাবিক করার পরে জিজ্ঞেস করলাম হাতে শক পেয়েছে কিনা। ও মাথা নাড়লো। আম্মু তখন ওকে জড়িয়ে ধরে রেখেছে, আরো বারবার বলছে কেউ যেন ওকে নিয়ে যাবে, সাথে ওই ঘর থেকে ইশারা করছে। আম্মু বিষয়টা বুঝতে পারলো। তখন আবারও ওকে শান্ত করে জিজ্ঞেস করার পর ধীরে ধীরে বলতে শুরু করলো যে আমার জন্য রুটি বানানোর জন্য ওই রুমে গিয়েছিল এবং আটা নিয়ে যখনই গুলাচ্ছিল তখন দরজায় খটখট করে আওয়াজ হলো। ভেবেছিল আমরা কেউ হব, তাই ভেতরে আসতে বললো, কিন্তু না, এসে ওখানে খটখট করে আওয়াজ করছিল। বেশ কিছুক্ষণ ওই অদ্ভুত আওয়াজটা থেমেই আসছিল। হঠাৎ দেখলো দরজার ওপরে ছায়ার মতো কিছুটা হাত যেন দেখা যাচ্ছে। লোমশ হাত, কোনো মানুষের নয়, এটা নিশ্চিত। বিড়াল কিংবা চেনা অন্যান্য কোনো পশুর নয়। ও তখন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল। তাৎক্ষণিক সে কোনো আওয়াজ না করে বিড়বিড় করে সুনা পড়তে লাগলো। তবে সেই ছায়ার মতো কুচকুচে কালো হাত অস্বাভাবিক লম্বা হয়ে ধীরে ধীরে দরজার উপরে ভেতরে ঢুকে ওকে নিয়ে এগিয়ে আসছে। একা একা এক নির্জন রুমে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক অদ্ভুত লম্বা হাত এগিয়ে আসছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। স্বাভাবিকভাবেই সাহস ধরে রাখতে পারেনি। এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান হবার আগ মুহূর্তের পরে মনে হচ্ছিল কালো হাত ওর হাত ধরার চেষ্টা করছে। তাই ও মুঠো করে বারবার হাত ঘুটিয়ে দিচ্ছিল। তারপর আর কিছুই মনে নেই। আব্বু বাজারে ছিল তখন। আম্মু ফোন করে সবকিছু বলার পর তিনি তখনই মসজিদের হুজুরের থেকে পানি পড়া এনে দিয়েছিলেন। এই ঘটনার পর ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে পাশের বাড়ির একজন চাচি ঘরটি কিনে নেয়। এখনো মাঝে মাঝে সেই ঘরে গেলে কেমন এক অদ্ভুত ভয় যেন কাজ করে। এই গল্পের লেখকের নাম ইসমাত আরা তন্নি আপু এবং গল্পটির নাম কালো হাত। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন জেফরি ভাই। আশা করি গল্পটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ যিনি ঘটনাটি পাঠিয়েছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউ স্টোরি। অ্যান্ড শেয়ার হয়ে গেল কালো হাত নামের এই গল্পটি। এবার আসি তৃতীয় গল্পে। আমি দ্বিতীয় ভুল করে ফেলেছি। তৃতীয় গল্পটির নাম হচ্ছে পুকুর পাড়। চলুন তাহলে শুরু করছি পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। তিনি লিখেছেন, প্রায় 4 বছর আগের কথা। আমার বাসা নেত্রকোনা সদরে। তখন আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। ওদের বাসাও নেত্রকোনার কোনো একটি গ্রামে। ওদের বাসার সামনে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে বেশ একটা নারিকেল ছিল। তবে কোনো এক বিশেষ কারণে এত বড় গাছটাকে কখনো নারিকেল হয় না। বলে রাখা ভালো, ওদের বাসা থেকে এই পুকুর পাড়ের দূরত্ব 100 গজ হবে। তখন ছিল গরমকাল। সেদিন রাত 11টা বাজে। প্রায় বিদ্যুৎ খুব থাকে না বললেই জানে, সকলের সেটা জানা। সেদিনও তাই হলো। গরমে নাজেহাল অবস্থা। পুকুর পাড়ে বাতাস বেশি থাকায় আমি সেখানে বাতাস খেতে গিয়েছিলাম। গ্রামে বাড়ি যেন 4-5টা একটু শুনশান ছিল। তবে আমি আমার মতো করে কানে হেডফোন লাগিয়ে ঘাটে বসে বসে গান শুনছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার চারপাশ হঠাৎ করে প্রচণ্ড গরম থেকে ঠান্ডা হয়ে গেল। অনেকটা এসি রুমের মতো। এত পাত্তা না দিয়ে আমি আবারও হেডফোনটা লাগিয়ে আগের মতোই গান শুনছি। মূল ঘটনাটি ঘটল এর পরপরই। আমি আমার ঘাড়ের বাম সাইডে স্পর্শ অনুভব করলাম। কেউ যেন ঠান্ডা বাতাস স্প্রে করছে। কেউ মুখ দিয়ে বাতাস দিলে যেমন লাগে ঠিক
ঠিক তেমন লাগছিল। একটু খটকা লাগে আমি হেডফোনটা খুলে ফেললাম এবং এরপর আমি দেখলাম যে হেডফোনে তখনও গান বাজছে। সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো তখনও। হেডফোন সারানোর পর সাথে সাথে কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে খুব জোরে জোরে বলছে। আমি ফিসফিসের বাতাসটা সাউন্ড খুব ক্লিয়ারলি পাচ্ছি। ভাবনার বিষয় হলো আমার পাশে বা কানের কাছে কাউকে দেখলাম না, কিন্তু ফিসফিসে নিয়ে আমি টের পাচ্ছি। বুঝতে বাকি রইল না আনসিন ওয়ার্ল্ডের কিছু একটা আছে। আমি চিৎকার করারও শক্তি পাচ্ছিলাম না তখন। কাজিনদের রাখবো সেটাও মাথায় আসছিল না। আমার হাঁটু কাঁপছে, সেটা আমি নিজেই দেখছিলাম। নিজের মধ্যে শক্তি এলে কেমন যেন দৌড়ে গেলাম, এসে সবটা খুলে বললাম সবাই। পরে জানলাম এই পুকুর পাড়ে অতিথিদের সাথেই না এমন অদ্ভুত ঘটনা ঘটে। আমার কাজিনদের সাথে কখনো এমন ঘটনা হয় না, তবে যখনই কোনো অতিথি আসে তখনই নাকি তাদের সাথে এমন ঘটনা ঘটে। যদিও আমার জ্বর বা কিছুই হয়নি, প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। এটা ছিল আমার লাইফের তৃতীয় এক্সপিরিয়েন্স, যা খুব ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স ছিল। এই গল্পের লেখকের নাম মাহমুদ আল নূর কাপ্পু এবং আশা করছি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ এই পুকুর পাড় ঘটনাটির জন্য। আশা করছি পুকুর পাড়ের এই ঘটনা সবার কাছে ভালো লেগেছে। বিকজ সত্যি কথা বলতে পুকুর পাড় কিন্তু এরকমই একটা জায়গা যেখানে কিন্তু জল ও পিশাচরাও থাকে। সো পুকুর পাড় অলওয়েজ একটা হন্টেড ব্যাপারগুলো থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ এই আনসিন ওয়ার্ল্ডের ক্রিপি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। চলে যাচ্ছে আমরা পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনার নাম লুকোচুরি। চলুন শুরু করি ঘটনাটি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। নিঝুম দুপুরে নিজের ঘরে চুপচাপ শুয়ে আছি। সোজা বললে ভুল হবে, বলা যায় খাটের উপরে আলুর বস্তার মতো পড়ে আছি। পড়াশোনা তেমন বিশেষ নেই, যদিও প্যারায় না পড়লে এই লেখাপড়া নামক বস্তুটাকে আমি কখনোই করতে চাই না। মাও বাড়িতে নেই, কোথাও গেছে সেটাও জানি না। এমন চুপচাপ ঘরে শুয়ে থাকতে থাকতে একটা ঝিমুনি ধরে গেছিল। ঝিমুনিটা কাটলো আমার ছোট ভাইয়ের ডাকে। হাত ধরে টেনে উঠিয়ে বলল তার নাকি এখন আমার সাথে লুকোচুরি খেলতে হবে। অন্য সময় হলে ওকে ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিতাম, কিন্তু এখন হাতে বিশেষ কাজ না থাকায় ভাবলাম ওর সাথে লুকোচুরি খেলাটা যাক, তবে বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরেই। কারণ আমরা ময়মনসিংহের প্রথম এসেছি, বাবাকে খুলনা থেকে বদলি দিয়ে পোস্টিং দিল ময়মনসিংহে। তাই এই জায়গাটা বিশেষ পরিচিত নয় বলে একা একা ঘর থেকে আপাতত বের হওয়া মানা। ওর সাথে খেলা শুরু করলাম। ও লুকাবে আর আমি খুঁজবো। আমি চোখ বন্ধ করে 1 থেকে 10 গুনতে লাগলাম। এরপর ওকে খুঁজতে শুরু করলাম। প্রথম ভেবেছিলাম ওকে খুঁজে পেতে আমার 2 মিনিটও লাগবে না। একটা সময় 10 মিনিট হতে চললো, ভাইকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি খুঁজে চলেছি, কিন্তু কোথাও যে লুকালো সেটাও জানি না। বাড়ির বাইরে যাওয়ার তো কথাই নয়। একটু পরে দেখলাম ডাইনিং এর পর্দাটা কেমন যেন নড়ে উঠল। দেখলাম নিচ থেকে ভাইয়ের পা দুটো দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওকে ধরবার জন্য। ওকে যেই ধরতে যাব ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করি যে মা কোথায় গিয়েছিল। মা বলল মা নাকি ভাইকে নতুন স্কুলে ভর্তি করাতে গিয়েছিল। ভাইয়ের কথা শেষ হওয়ার আগে মায়ের পেছনে আমার ভাই এসে দাঁড়ালো। ওকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এইটা কি করে সম্ভব? ওকে নিয়ে মা যদি স্কুলে ভর্তি করাতে গিয়েছিল, তবে আমি বাড়িতে এতক্ষণ কার সাথে লুকোচুরি খেলছিলাম? কে বা লুকোচুরি খেলছিল পর্দার পেছনে ছিল? আমার চিন্তার ছেদ ঘটিয়ে বাবাকে দরজা লাগিয়ে দিতে বলে ভাইকে নিয়ে ভেতরে চলে গেল। আমিও দরজা লাগিয়ে নিজের ঘরে চলে যাওয়ার সময় একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। আবারও ফিরে তাকালাম পর্দার দিকে। দেখলাম পাথর তখনও দেখা যাচ্ছিল পর্দার নিচ থেকে, যেন সে এখনো দাঁড়িয়ে আছে তাকে খুঁজে পাওয়ার আশায়। এরপর দেখলাম আস্তে আস্তে পর্দার আড়ালে
থাকা সে পায়ের পাতা দুটো উল্টে যেতে লাগলো। এই গল্পের লেখকের নাম সান্থা সিথি, গল্পের নাম লুকোচুরি। বেশ ভয়ঙ্কর ক্রিপি একটা স্টোরি ছিল, যদি সত্যি কথা বলি গাহিম করার মতো একটা স্টোরি ছিল। ইন্টারেস্টিং, ভ্যারি ইন্টারেস্টিং। আমার কাছে কিন্তু দারুণ লাগছে, বিকজ আই নো যে এরকম যদি হয় যে আপনি একটা অশরীরের সাথে এতক্ষণ খেলছিলেন, আপনি নিজেই জানেন না। মানে ব্যাপারটা ভাবলেই কেমন যেন গা শিরশির করে ওঠে, তাই না? আপনি ভাবুন যে আপনি বাসার ভেতরে আছেন অ্যান্ড আপনার ভাইয়ের রূপ ধারণ করে একজন আসলো, বা আপনার বোনের রূপ ধারণ করে আসলো, অ্যান্ড আপনি সারাদিন তার সাথে কাটালেন, অ্যান্ড বুঝলেন একটা সময় রাত হয়ে গেল, রাতেই বুঝলেন যে আসলে সে বাসায় কখনো ছিল না। ব্যাপারটা ভাবলে কেমন যেন লাগছে, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনার নাম নুরি পাগলা। চলে যায় নুরি পাগলা ঘটনায়। আমাদের গ্রামে এক পাগলি থাকতো, নাম নুরি। নুরি বয়স বাড়লেও ওর বুদ্ধি বাড়েনি, সবাই ওকে পাগলি বলে ডাকতো। ছোটবেলায় নুরি বাবা মার মারা যাওয়ায় সে তার ভাইয়ের কাছে বড় হয়েছে। তবে ভাই বিয়ে করার পর নুরিকে ভাবি ঘর থেকে বের করে দেয়। নুরির ভাইও কিছুই বলেনি ভাবিকে। গ্রামে যার যার কাজের দরকার হতো সে নুরিকে ডেকে নিয়ে কাজ করাতো। কাজ শেষ হলে কেউ কেউ নুরিকে খেতেও দিত, আবার কেউ বা দিতও না। নুরি সারাদিন বাইরে ঘুরতো, রাতে অন্যদের বাড়ির উঠোনে রাতের বেলা ঘুমাতো। এভাবেই কাটতে লাগলো নুরির দিন। একদিন নুরি সবাইকে বলে যে গত রাতে এখানে দুজন মানুষ সাদা কাপড় পরা বসে আছে, কি যেন খাচ্ছিল। স্বাভাবিকভাবে কেউ নুরির কথা পাত্তাও দেয়নি। আমার ফুপু নুরিকে বলল, সত্যি যদি তুই এমন কিছু দেখিস তাহলে আমাকে ডাক দিস, আমিও তোর সাথে কি দেখবো কি হয়। নুরি সম্মতি জানালো। এরপর এক রাতে নুরি ফুপুকে ডাকতে চায়। ফুপু রীতিমতো মধ্যরাতে বিরক্তি সহকারে দরজা খুলে নুরি পাগলিকে দেখে বেশ রাগারাগি করে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা লাগিয়ে দেয়। পরদিন ফুপু নুরি থেকে জানতে পারে যে সেদিনও সে কাউকে দেখেছিল। ফুপুকে ডাকেনি, কেননা জিজ্ঞেস করলে নুরি উত্তর দেয়, ডাকছি, দুলা ভাই আমারে খুব কারাগারি করছে আর ধাক্কা দিয়ে ফালাই দিছে। তখন ফুপু বলল, কিছু মনে করিস না রে, তোর দুলা ভাই লোকটা এমনই। নুরি হাসলো, আজ রাতে আমাকে ডাকবি, আমি আজ রাতে ঘুমাবো না। আচ্ছা বুবু। ফুপু রাতের বেলা নুরির ডাকের অপেক্ষায় থাকে। নুরি সেবার দরজার শব্দ না করে জানালায় টোকা দেয়। ফুপু বাইরে যেয়ে নুরিকে ডাক দিল। নুরি এসে ফুপুর হাত ধরে সামনে নিয়ে যেতে থাকে। ফুপু আচমকা নুরির এমন ব্যবহারে বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ নুরি দূরে দেখে বলল, দেখো বাবু, ওইদিকে তাকাও। ফুপু তাকিয়ে দেখল সাদা কাপড় পরা দুজন মাটিতে বসে মাথা নিচু করে কিছু একটা খাচ্ছে। চাঁদের স্বল্প আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। এটা বুঝতে পারা যাচ্ছিল না যে তারা পুরুষ নাকি মহিলা। নুরি সামনে যে দেখার প্রস্তাব জানালেও ফুপুর সাহস হয়নি বলে সামনে যেতে চায়নি। ফুপু কিছুটা অস্বাভাবিক উপলব্ধি করতে পেরে নুরি নিজের বাড়িতে ঘুমাতে যাবার প্রস্তাব দেয়। নুরি হেসে হেসে উত্তর দেয়, তুলা ভাই সকালে আমার দেখলে রাগারাগি করবে। বারবার জোর করার পরেও নুরি না আসায় ফুপু বাড়ি থেকে ফিরে এসেছিল। পেছনে ফিরে নুরিকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ডাকে। নুরি আসে না, শুধু হাসে। ওকে এমন সুন্দরভাবে কেউ আগে হাসতে দেখেনি। চাঁদের আলোয় ওকে আরো বেশি সুন্দর লাগছিল। ফুপু বাসায় এসে শুয়ে পড়ে, ভাবতে থাকে নুরির অসহায়তার কথা, ভাবের গোলামি আর গ্রামের মানুষগুলো কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে যান। পরদিন থেকে শুনতে পাওয়া যায় নুরি কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি করছে। ফুপু সেই জায়গায় চলে যায়। সেখানে শেষবার দুজন অচেনা অদ্ভুত কাউকে দেখতে পেয়েছিল। জায়গাটা হাঁটাহাঁটি করার সময় ওখানে এক সবুজ ফিতে যেন পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। ফুপুর চিনতে কষ্ট হলো না। এই ফিতা দিয়ে নুরি চুনি বেনি করত। 22 বছর হতে চলল। ওই রাতের পর থেকে নুরিকে আর কখনো কেউ দেখতে পায়নি। ফুপুর থেকে আজও নুরির একটা সত্যি ঘটনা শুনি,
নুরি হঠাৎ নিখোঁজ হবার রহস্য আজ অব্দি উদ্ঘাটন করাই সম্ভব হয়নি। ঘটনাটির নাম নুরি পাগলি, লেখকের নাম আফসানা রুমি। অসংখ্য ধন্যবাদ লেখককে এই ঘটনাটি অসাধারণভাবে শেয়ার করার জন্য। বেশ ক্রিপি, বেশ রহস্যময় এবং হিম করা একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাব আরেকটি স্টোরিতে। এই স্টোরির নাম অবয়ব। তবে চলুন দেরি না করে শুরু করি। অবয়ব। বেশ অনেক বছর আগের কথা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। বাবা একই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর ঘটনাটা স্কুলকে কেন্দ্র করে। একদিন স্কুল চলাকালীন সময় বাবার বিশেষ দরকারি কাজে শেরপুর যেতে হয়। প্রতিদিন বাবার সাথে বাসায় ফেরা হয় বলে তিনি বলে গিয়েছিলেন স্কুল ছুটি হলে যেন আমি তার রুমেই অপেক্ষা করি। ফিরতে সন্ধ্যা হতে পারে। স্কুল ছুটি হলো, যথারীতি সময়ও করাতে লাগলো। একে একে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা স্ব ঠিকানায় ফিরতে লাগলেন। আমি বসে আছি বাবার অফিস রুমে, বই পড়ছি। পুরো বিদ্যালয়ে তখন আমি আর আরেকজন স্যার ও শেষমেশ বাসায় ফেরার প্রস্তুতি গ্রহণ করেছেন। আমাকে জিজ্ঞেস করেছেন আমি একা একা থাকতে পারবো নাকি তিনি আমার সাথে অপেক্ষা করবেন। আমি সাহসী ভাব নিয়ে আমি উত্তর দিই যে আমি একাই থাকতে পারবো। স্যার চলে গেলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর বাটন ফোন নিয়ে বাবাকে কল করলে জানতে পারি তিনি রওনা দিচ্ছেন। আমি যেন তার রুমে থাকি। ওদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হতে শুরু করলো। বই পড়তে পড়তে বোরিং হওয়ার বাবার অফিস রুমে জানালা দিয়ে দেখছি স্কুল ক্যাম্পাসে থাকা টাওয়ারটা, সিঁড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওদিকে তাকিয়ে আছি। একটা সময় কি যেন ভেবে রুমে থাকা কম্পিউটার চালু করতে লাগলাম। সিপিইউর বাটনটা প্রেস করার পর মনিটরের আলো জ্বলে আবারও কিছুক্ষণ পর নিভে গেল। ভাবলাম হয়তো বা কোনো সমস্যা হয়েছে। তবে কিছুক্ষণ পর খেয়াল করলাম যেখানে বিদ্যুতের বোল্ট কানেকশন সেখানে কম্পিউটার সংযোগ দেওয়া নেই। ব্যাপারটা রীতিমতো চমকে যাওয়ার মতো ছিল। আমি চমকে গেলাম। নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবতে লাগলাম হয়তো মনিটর অনই হয়নি, হয়তো বা মনের ভুল। এসব ভাবতে ভাবতে চেয়ার নিয়ে জানালার সামনে গিয়ে বসি। সেখানে থেকে রীতিমতো টাওয়ারটা দেখা যায়। তবে সেখানে একটা ব্যাপার খেয়াল করলাম, সিঁড়ি ঘর বধূ বসে কেউ যেন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। ততক্ষণে প্রায় রাত হয়ে গেছে। হালকা আলোয় শুধু অবয়বটাকে দেখতে পাচ্ছিলাম যে কেউ যেন ঘরে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম অবয়বটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পা থেকে দুপুরের ভয়ঙ্কর আওয়াজ আসছে। রুমের বিদ্যুৎ চলে গিয়েছে। বাতাস বইছে। সামনে নববধূর রূপে একাকী হেঁটে বেড়াচ্ছে আর দুপুরের ভয়ঙ্কর শব্দ হচ্ছে। ওই মুহূর্তে এসব কিছুর ধাক্কা একসাথে নিতে না পেরে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হলো আমার। মনে হচ্ছে হারিয়ে ফেলেছি নিজেকে। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। শরীর অবশ হয়ে গেল। ঘুমিয়ে যাচ্ছি আমি। এমন সময় স্কুলের গেটের থেকে বাবার ডাক আসলো, যেন প্রাণ ফিরে পেলাম। এরপর কোনো মতে নিজেকে সামনে নিয়ে বাড়ি ফিরে আসি। তবে এরপর বেশ কিছুদিন যাবৎ এই ঘটনাসমূহের পুনরাবৃত্তি দেখতে হয়েছিল। জানি না সেসব কি নিছকই কল্পনা ছিল নাকি অন্য কিছু। তবে সেই বিশেষ কয়েকটা দিন আজীবন আমার খুব ভালোভাবে গেঁথে গেছে। এই গল্পের নাম অবয়ব, লেখকের নাম আব্দুল আল রাফি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ স্টোরি অ্যান্ড আশা করছি আপনাদের স্টোরিটা বেশ ভালো লেগেছে। ছোট স্টোরি বাট লিটল বিট ক্রিপি স্টোরি। আমার কাছে কিন্তু ছোট স্টোরি অনেক ভালো লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না। লম্বা স্টোরি থেকে ছোট স্টোরি পড়ার মজাই আলাদা। অবশ্যই স্টোরিটা অনেক বেশি ডার্ক হতে হবে। স্টোরিগুলো কিন্তু ডার্ক এবং খুবই রহস্যময়। আমি চলে যাচ্ছি আরেকটি স্টোরিতে। এই স্টোরির নাম অশরীরী। তবে চলুন দেরি না করে শুরু করি পরবর্তী গল্প। দিনাজপুরের কোন একটা নিরিবিলি গ্রাম। ঘটনাটা আজ থেকে 17 বছর আগের। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সামনে ছিল আমার ফাইনাল এক্সাম, তাই টেবিলে বসে পড়ছিলাম।
বলে রাখা ভালো, আমি রাত 11টার পর থেকে পড়াশোনা করতাম, কেননা তখন সবকিছুই নিরিবিলি থাকতো। পড়াশোনা করতে তখন বেশ ভালোই লাগতো। গ্রামে বিদ্যুৎ, ওই দিন বাসায় বিদ্যুৎ ছিল না। গ্রামের বাড়িতে তখন খুব প্রচলিত ছিল হারিকেন। আমি হারিকেন জ্বালিয়ে নিজের পরীক্ষা পড়াগুলো যেন পড়ছিলাম। রাত তখন আনুমানিক 2টা নাগাদ হঠাৎ করে টিনের উপর একটা বিকট শব্দ হলো। মনে হচ্ছিল যেন কি টিনের উপরে খুব জোরে জোরে বেশ ভারী কিছু দিয়ে যেন নাড়ছে। ভাবলাম কেউ হয়তো বা শয়তানি করে ঢিল ছুটছে। বেশ কয়েকবার এমন শব্দ হওয়ার পর আমার মেজাজ একদম চরমে উঠল। ভাবলাম যাই আর শ্বাসিয়ে দিয়ে আসি, তাহলে যদি একটু ছাড় পাওয়া যায়। হারিকেনটা নিয়ে বাইরে এসে বেশ চিৎকার করলাম যেন সে আর এমন দুষ্টুমি না করে। চারদিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। চাঁদনি রাত সবকিছুই যেন স্পষ্ট দেখা যাচ্ছিল, কোথাও কাউকে দেখতে পেলাম না। বিষয়টা এতটা পাত্তা না দিয়ে আবারও ঘরে যাওয়ার জন্য রীতিমতো পা বাড়ালাম। এক পা এগোতে এগোতে শুনতে পেলাম পেছন থেকে আমার নাম ধরে কি যেন জোরে জোরে ডাকছে। বাসার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু আমি একা জেগেছিলাম পড়াশোনার জন্য। তাহলে কে সে? একটু চমকে উঠেছি, এত রাতে কে আবার ডাকে? পেছনে ফিরে তাকালাম, দেখি এমন একটা মানুষ যার গলা উপরটা ফাঁকা, মানে তার কোনো মাথা নেই। তার গলা দিয়ে অনবরত রক্ত ফিনকি দিয়ে যাচ্ছিল, আর ভয়ঙ্কর দেখতে মাথাবিহীন এমন একটা অদ্ভুত কিছু দেখে কি করবো ছড়তে পারছিলাম না। প্রচন্ড ভয়ে যত সূরা ছিল সব একসাথে বলতে চাচ্ছিলাম, কিন্তু কিছুই পড়ছিলাম না, কারণ শুনেছি ভয় পেলে নাকি অশরীরে আরো তেড়ে আসে। 1 সেকেন্ডের জন্য সূরা তেলাওয়াত থামিনি, সমস্ত কিছু যেন একসাথে পড়ছিলাম। নিজেকে বাঁচানোর জন্য বাবা মাকে ডাকছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই যে বের হচ্ছিল না। এমন করে কিছুক্ষণ যাওয়ার পর কেউ গলা চেপে ধরে আছে। নিজেকে তখন খুব অসহায় লাগছিল, প্রচন্ড ভয়ে নিজের মধ্যে শক্তি পাচ্ছিলাম না। হাতে হারিকেনটা থাকার কারণে কেউ আসতে পারছিল না। শুধু দূর থেকে একটা বিকট হাসির শব্দ হলো। কে যেন বলল, আজকে বেঁচে গেলি। এরপর নিমিষে উধাও হয়ে গেল। আমি নিজের সবটুকু শক্তি দিয়ে বাবা মাকে ডাক দিয়ে দরজার সামনে পড়ে গেলাম। পরের দিন মসজিদের ইমাম এনে রীতিমতো পানি পড়া আর তেল পড়া দিয়ে গিয়েছিল। এরপর প্রায় 1 সপ্তাহ যাবৎ আমি জ্বরে ভুগেছিলাম। এই গল্পের নাম অশরীরী। গল্পের মূল লেখিকার নাম মাহমুদা খাতুন মৌরি। গল্পটি ভালো লাগলে জেফরি ভাই পড়ে শোনাবেন। থ্যাংকস ফর দ্য স্টোরি অফ অশরীরী। সেটা বেশ ক্রিপি ছিল। আমার কাছে আজকের ঘটনাগুলো খুবই ক্রিপি লাগছে, সত্যি কথা বলছি। একটা ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো লাগছে নুরি পাগলার বা নুরি পাগলির ওই ঘটনাটা, লুকোচুরির ঘটনাটা খুব ইন্টারেস্টিং। সো আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ লাগবে। চলে যাই আরেকটি ঘটনায়। আমার নানুর বাসা তারাকান্দা। ছোটবেলা থেকে সেখানে অনেকবার বেড়াতে যাওয়া হলেও কখনো সেবারের মতো অদ্ভুত কোনো ঘটনার সম্মুখীন হইনি। বরাবরের মতোই রাত্রিবেলায় মূল ঘরের বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা বলতে আমার সঙ্গে আশেপাশে বাড়ির কাজিনরাও ছিল। আড্ডা দিতে দিতে মধ্যরাত অন্ধকারের সাথে নীরবতা মিলে কেমন এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল। এর মধ্যে ঘটল প্রথম ঘটনার অংশ। হঠাৎ করে মনে হলো কেউ একজন বাতাসের বেগে আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। ব্যক্তি কিংবা বস্তু যে ভারী কিছু একটা অনুভব করতে পেরেছিলাম, সঙ্গে সঙ্গে চমকে গেলাম। নিজেকে সান্ত্বনা দিয়ে ভেবে নিয়েছিলাম হয়তোবা মনের ভুল হবে। সময় কথা শেষ করে ঘুমানোর জন্য চলে যাচ্ছিল। আমিও রুমে ফিরতে এগুতে রীতিমতো পেছন থেকে আমার কাজিন মিথি বলে উঠল, আপু চলো একটু সামনে হেঁটে আসি। আমি যেতে না চাইলেও মিথি জোর করে হাত ধরে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। মনে রাখা ভালো, আমার নানু বাসার সামনে একটা পুকুর আছে, যার দুপাশে বেশ কিছু নারিকেল গাছ সারি সারি করে লাগানো। মিথির সাথে পুকুরের কাছে যাওয়ার পর দেখতে পাই ঘাটে একটা মেয়ে বসে আছে। চুলগুলো খোলা এবং হালকা আলোয় মেয়েটাকে খুব সুন্দরী বলে মনে হচ্ছে, যদিও মুখ দেখা যাচ্ছে না। খুব জানতে আগ্রহ হলো এত রাতে পুকুর পাড়ে কে বসে আছে। এক পা করে এগিয়ে মেয়েটার ঠিক পেছনে গিয়ে মেয়েটার হাত ধরে ফেলল। ঘটনার আকস্মিকতায় চমকে গেলাম, আরো চমকে গেলাম এবং দেখতে পেলাম আমার হাতের রক্ত যেন ভেসে যাচ্ছে। শুধু হাত না, মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল পুকুর পাড়ের ঠিক সেই জায়গাটাও রক্তে একাকার হয়ে গেছে। মেয়েটা আর নেই, সে মিথিও
তবে তখনও একটা হাত আমার হাত ধরে আছে, শুধুই হাত। এরপর আমি থ মেরে দাঁড়িয়ে থাকলাম। ব্রেন কাজ করছিল না, কতক্ষণ সেখানে ছিলাম তাও জানি না। হুঁশ ফিরে কাজিনরা ধাক্কা খায়, আমাকে না পেয়ে খুঁজতে এখানে এসেছিল। জিজ্ঞেস করেছে আমি এখানে কি করি। তাদেরকে বলি পুকুর পাড়ে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। অন্য কাজিনদের সাথে আসা মিথির দিকে তাকিয়ে বলি তুই তো আমার সাথে ছিলি, তুই দেখিসনি কিছু? মিথি বিস্ময় জানায় সে আমার সাথে নয়, বরং সে ছিল তার রুমের ভেতরে। বাকিরাও তাই বলল। এরপর কিছু না বলে রুমে ফিরে আসি। আমার দুই মামা, আমরা সেদিন মামার রুমে ফ্লোরিং করে সব কাজিনরা ছিলাম। মামা আর মামি অন্য রুমে ছিলেন। তো রাত 3টার দিকে একটু বেশি হবে। চোখে তখন ঘুম লেগে গেছে। হঠাৎ মনে হলো টিনের চালে যেন ঝিরিঝিরি করে শব্দ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জোরে জোরে আওয়াজ হলো। মনে হচ্ছিল যেন একটা বিশাল পাথর নেমে গেছে এবং পুরো রুমটা যেন কেঁপে কেঁপে উঠছে। আমি আর আমার দুই খালাতো বোন বিছানায় লাফ দিয়ে বসি, আর ঠিক তখনই পাশের রুম থেকে 4-5 জনের কান্নার আওয়াজ শুনতে পাই। আমরা ভয় যেন চুপসে যাই, কারণ ওই রুমে কেউ ছিল না। তারপর আমরা দৌড়ে মামির রুমে চলে যাই। রাতটা সে জায়গায় সজাগে পার করি। তারপর দিনই এই ঘটনাটি ঘটে। তো পাশের রুমে নয়, পাশের রুমেই একসাথে 4-5 জনের সাথে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। যা শুনে আমরা তখন ভয়ে দৌড় দিতে মতো চলে যায় পাশের রুমে, কিন্তু আমরা যেতে পারছিলাম না। মনে হচ্ছিল কে যেন আমাদেরকে টেনে ধরে রেখেছে। আমরা কিছু বলতেও পারছিলাম না, আর কান্নার শব্দ যেন আরো প্রকট হচ্ছিল। এরপর আরো অনেক কষ্ট করে লাইট অন করার পর দেখতে পাই ঘরে আমরা ছাড়া আর কেউ নেই। কান্নার শব্দটাও থামলো। তারপর দিন সকালে বাসায় ফিরে আসলাম। আসার সময় নানুর সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত শেয়ার করার পর নানু জানায় ওটা পড়েছিল, বাড়ির শীঘ্রই হুজুরের মাধ্যমে বন্ধ করা হবে। তবে চলে আসার পরেও অনেক রাতে সেই আতঙ্কে ঘুমাতে পারিনি আমরা। এই ছিল ঘটনার নাম পরীর কান্না। ঘটনার লেখিকার নাম সানজিদা জান্নাত সুচি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ স্টোরি। খুব ভালো লাগছে। এখন আসি আমরা আরেকটি স্টোরিতে। স্টোরির নাম শ্মশান। তবে চলুন শুরু করি শ্মশান। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজ থেকে 6 বছর আগের কথা। কোচিং শেষে গোধূলি লগ্নে আমরা 3 বন্ধু ময়মনসিংহের বিখ্যাত ব্রহ্মপুত্র নদীর পাশে হাঁটছিলাম। সময়টা ছিল গ্রীষ্মকাল। ব্রহ্মপুত্রের পানি তখন প্রায় হাঁটু অবধি। নদীর পাড় ঘিরে হাঁটছিলাম আমরা। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম একটা চন্দন ফুলের মালা পড়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখে বুঝতে পারলাম এইটা পড়ে যায়নি, কেননা কিছু দূর অবধি কোনো মানুষই ছিল না। নদীর পাড়ে শুধু আমরাই হাঁটছিলাম। তখন ফুলের মালাটা দেখে আমাদের একজন সেটা নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু ময়লা লেগে থাকার কারণে সেটা আর নেয়নি। যাই হোক, আমরা আবারও নিজেদের মধ্যে আড্ডায় মেতে উঠলাম। প্রায় 2 মিনিট সামনে আসার পর খেয়াল করলাম ছোট একটা মন্দিরের মতো কিছু, হিন্দুদের গীতায় অক্ষরের মতো লেখা সেখানে, এবং পাশে ছাই এবং কয়লা জমে আছে। আশেপাশে দেখলাম এবং বুঝতে পারলাম এটা একটা শ্মশান। শ্মশানের নাম শুনলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। তার মধ্যে আমরা 3 জনই তখন ছোট ছিলাম। গোধূলি আরেকটা ক্রমশ নিভে আসছে, সূর্য ডোবার সময় হয়ে গেছে। গা ছমছমে পরিবেশ। ভয় পেয়ে আমরা বাসায় যাওয়ার জন্য মোড় খুললাম। আশ্চর্যের বিষয়, আশেপাশে কেউ না থাকার কারণেও সামনে পড়ে থাকা সেই ফুলের মালাটিও কোথাও নেই। এমন না যে কেউ নিয়ে গেল। নিজেদের মধ্যে ভয় তেড়ে আসলো। 3 জনই হাতে হাত ধরে হাঁটছি বাসার উদ্দেশ্যে। কয়েক কদম এগিয়ে আসার পর খুব কালো মোটা একজন মানুষ বসে আছে, যার পিছনটা দেখা যাচ্ছে শুধু। ভয়টা একটু কমলো। ভাবলাম ওনার হেল্প নেওয়া যেতে পারে এবং ওনার হেল্প নিয়ে জায়গাটা ক্রস করে উদ্ধার হয়ে এখান থেকে। এই ভেবে আমরা সবাই ওনার দিকে গেলাম। ডাকলাম, এই যে শুনছেন, আমরা যে খুব ভয় পেয়ে আছি, আমাদেরকে বাসায় যেতে হবে, আমাদেরকে একটু এগিয়ে দিবেন। কথাগুলো একদম বলল আমাদের একজন। লোকটা আমাদের দিকে ফিরতে দেখলাম তার হাতে সেই ফুলের মালা। কালো কুচকুচে লোকটার এক অদ্ভুত হাসিতে বেশ কয়েক ফোঁটা রক্ত তার মুখ বেয়ে থাকা সেই মালার উপরে পড়ছে।
নিজের মধ্যে ভয়টা যেন আরো বেড়ে গেল। প্রচন্ড ভয়, সবাই নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে দৌড়ালাম। পেছন ফিরে তাকাতেই দেখি সে কালো কুচকুচে লোকটা মালা হাতে দিয়ে রীতিমতো বাড়িয়ে ডাকছে আর এক রাজ্য ভয়ের ন্যায় খুশিতে হাসছে। বাসায় ফেরার পর একজনের জ্বর এলো এবং শ্মশান ঘাট মানে যে অজানা ভয়ের রাজ্য, এরপর থেকে আমরা কখনো সে শ্মশান ঘাটে যাইনি। এই গল্পের নাম শ্মশান এবং লেখকের নাম মাহমুদ আল ডোর কাপ্পু। অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। অ্যান্ড ছোট আরেকটি স্টোরি কিন্তু আমরা পড়ে ফেললাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা সর্বশেষ ঘটনায় চলে যাব এবং আশা করছি সর্বশেষ ঘটনা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। চলে যাই আমরা সর্বশেষ ঘটনা, এবং সর্বশেষ ঘটনার নাম অদ্ভুত এক স্বপ্ন। চলে যাই সর্বশেষ ঘটনায়। গত রাতের কথা, হালকা বৃষ্টি আর পশ্চিমা বাতাস। আমি বসে আছি একটা বাসের সামনের দিকের একটা সিটে, সাথে আছেন বড় বোন। বাসে আমরা ছাড়াও আশেপাশে আরো ঠিক 9 জন আছে। বাস তার নিজস্ব গতিতে চলতে চলতে হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল। কৌতূহলী বোনের সামনের দিকে তাকিয়ে ড্রাইভার এবং সহযোগীদের কথোপকথনে জানতে পারলাম যান্ত্রিক ত্রুটির কারণে থামতে হলো। বাসে কিছু অপেক্ষামান করতে বাইরে তাকালাম। চারদিকে তাকিয়ে অন্ধকার, মাঝে মাঝে অন্যান্য গাড়ির আলোয় কিছুটা বুঝতে পারলাম আমাদের বাস একটি কবরস্থানের সামনে দাঁড়ানো আছে। সাথে থাকা দূর থেকে তাদের শরীর অবাক হলাম তাদের সেখানে দেখে। একই তো রাত, তারপরে মহিলা। হঠাৎ দেখলাম তারা সেখান থেকে একটা লাশ বের করছে। শরীরটা কাঁটা দিয়ে উঠলো আমার, আর মুহূর্তেই বাস ছেড়ে দিল। আনুমানিক 5 মিনিট পর বাসটা আবারও থামলো। কেউ উঠছে বাসে। এবার তাকে দেখে সেই 2 জন মহিলা, কোলে একটা ছোট্ট বাচ্চা। ভালো করে খেয়াল করে বুঝলাম সেটা কাফনে বোনানো একটা বাচ্চার লাশ। তারা এসে ঠিক আমার সামনে দিকে রীতিমতো একটা সিটে বসলো। বাস ছাড়ার কিছুক্ষণ পর থেকে কিছু অদ্ভুত শব্দ শুরু হয়েছে। নিচে তাকিয়ে দেখি রক্ত পড়ছে তাদের কোল থেকে। ড্রাইভার সিটের উপরের দিকে তাকা সে আয়নায় চোখ পড়তে আটকে উঠে। দেখলাম তারা দুজনেই বাচ্চাটাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। দেখলাম ড্রাইভারও বিষয়টা খেয়াল করেছে। তাদের চোখে ভয়ের প্রতিবিম্ব ছিল। কিছুক্ষণের মধ্যেই বাসটা অটোমেটিক্যালি থেমে গেল। দেখলাম মহিলা দুটোর বাচ্চার অবশিষ্ট অংশ বাস থেকে নেমে যেতে এগোতে লাগলো। নামার আগে ড্রাইভারের কানে কানে কি যেন বলে গেল। হাত পা ঘামছে আমার, না পুরো শরীরই ঘামছে। এবার মনে হচ্ছে যেন নিজের ঘামে যেন নিজে গোসল করে ফেলার মতো অবস্থা। মায়ের ডাক শুনতে পাচ্ছি, ভাইজা ওঠ। দৌড়ে উঠলাম। হাঁপাতে হাঁপাতে মায়ের সামনে গিয়ে গ্লাস পানি চেয়ে ফেললাম। মা জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? আমি কথা বলতে পারছিলাম না, ভয় যেন ঠান্ডা হয়ে গেছিলাম। এই ছিল স্বপ্ন নামের সে গল্পটি, এবং গল্পের লেখিকার নাম ফাইজা। অসংখ্য ধন্যবাদ এই গল্পের জন্য। অ্যান্ড ছোট ছোট কিন্তু আমরা অনেকগুলো স্টোরি পড়ে ফেললাম। অ্যান্ড আমরা কিন্তু আজকে ভৌতিক দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন স্টোরিটা। আর যদি বেসিক্যালি এনজয় করেই থাকেন, আমি বলবো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কাছে আসলে কেমন লাগছে স্টোরিটা। এবং আমি বিলিভ করি যে আপনাদের প্রতিটা স্টোরি অনেক ভালো লেগেছে, বিকজ আমি কিন্তু এখন ভৌতিক দুনিয়াতে ছোটো ছোটো অনেক স্টোরি এনেছি। অ্যান্ড আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো দিস দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, আজকে এখানেই শেষ করছি, বিকজ আই মাস্ট হ্যাভ টু গো। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে নতুন স্টোরিতে অ্যান্ড নতুনভাবে। আগামীকাল ফিরে আসবো নতুন স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিশ্চয়ই জানেন, এক্স্যাক্টলি তাই, মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভ রাত্রি সবাইকে।